আসসালামু আলাইকুম। অনেকের হয়তো মন খারাপ। আমি যখন আশপাশের খোঁজখবর নিলাম, দেখলাম অনেকের প্রচণ্ড মন খারাপ। মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক, এবং আমি আমার সেই ভাইদের উদ্দেশ্যে আসলে কিছু কথা বলতে চাই যে আপনি যখন ন্যায়ের পক্ষে, জালিমের বিরুদ্ধে কথা বলবেন, এই রাস্তা বা এই পথ অত সহজ না, অনেক কঠিন। অনেক সময় দেখতে মনে হবে যে হয়তো আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়, কিন্তু আসলে বাস্তবতা অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। ঠিক আছে না? আল্লাহ রসুলের অনেকগুলো হাদিস আছে। আমি গতকালকেও দেখছিলাম যে অনেক সময় সমাজে সৎ লোক, দক্ষ লোক, এই জিনিসগুলো মানুষের সামনে আসার পরেও তারপরে অসৎ খারাপ মানুষ সমাজে মানুষের মন জয় করে ফেলবে, এবং তারা তাদের যে কার্যকলাপ, যে জিনিস চালিয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ রসুলের একটা হাদিস থেকে নেয়া। তো এবং এটা আমরা অনেক দিন ধরে দেখে আসতেছি। আর আমরা যারা ন্যায় এবং ইনসাফের কথা বলতেছি এবং বলবো, তাদের জন্য এটা এক্সপেক্টেড যে রাস্তাটা অনেক কঠিন হবে। এখন অনেকেই তো এই কঠিন রাস্তা দেখে হয়তো সহজ রাস্তা বা শর্টকাট রাস্তা বেছে নিয়ে নেন, তারা সহজ রাস্তায় চলে যান। সেই জন্য কঠিন রাস্তা সবার জন্য না। কঠিন রাস্তা সেই সকল মানুষের জন্য যাদের মনোবল, যাদের আত্মবিশ্বাস হচ্ছে এক আল্লাহ এবং রাসূলের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকে, তাদের জন্য হচ্ছে কঠিন রাস্তা। কেন আমি বলছি? কারণ আমাদের সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি এগুলো প্রতিষ্ঠিত জিনিস। হারাম ইনকাম প্রতিষ্ঠিত জিনিস। আপনি মানে চতুর্দিকে দেখবেন। একটা সময় বা এখন অনেকে দেখবেন বিভিন্ন টকশোতে বলে যে আমাদের দেশে তো ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হয় না, খারাপ কাজ হয় না, কোনো কিছুই হয় না, তাহলে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে ওইগুলো তুই ভালো। তো এখন আপনি চিন্তা করেন, এই ধরনের মানুষের বা সুশীলদের চোখে বাংলাদেশের অপরাধ চোখে পড়ে না, খারাপ কাজ চোখে পড়ে না, ঘুষ, কুপন, দুর্নীতি, দর্শন এগুলা চোখে পড়ে না তাদের কাছে। তাদের কাছে এগুলা স্বাভাবিক বিষয় মনে হয়। কিন্তু আমরা যারা আসলে ইসলামকে পছন্দ করি, মন থেকে ভালোবাসি, আমরা চাই যে আমাদের জীবন ধারণ সবকিছুই হচ্ছে ইসলামের আলোকে হবে। আমাদের দেশকে আমরা প্রচণ্ড মন থেকে ভালোবাসি, কোনো স্বার্থের উদ্দেশ্যে না, যে আমি বা আমার দল বা আমার কোনো একটা ইচ্ছা শক্তি পূরণ হবে ওই দল বা ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পরে। এই জিনিসের বাইরে গিয়ে আমরা যারা ওয়েলফেয়ার পলিটিক্সে কথা বলি মানুষের জন্য, এই জিনিসগুলোর ক্ষেত্রে রাস্তা অনেক কঠিন। এই জিনিসগুলোর ক্ষেত্রে রাস্তা কঠিন। সো মন খারাপ করার কোনো প্রয়োজন আমার কাছে ওই রকম মনে হয় না। কারণ সাময়িক মানুষ হিসাবে মন খারাপ হতেই পারে, কিন্তু দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমাদের এই জালিমের বিরুদ্ধে জুলুম এবং নিপীড়নের যে প্রবণতা আমরা বছরের পর বছর দেখে আসছি, এগুলার বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ করতেছি, কথা বলতেছি, এটা চলবে। এটা আমি কথা বলবো, হাজার হাজার মানুষ কথা বলবে, আমার পরবর্তী প্রজন্ম কথা বলবে, এটা চলবে। এটা কেউ কোনোভাবেই ধরেন দামিয়ে রাখতে পারবে না। কারণ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হতে হবে। আজকে আমি যে দেশে থাকি বা যে সমাজে আমি বসবাস করি, এইখানে
তাদের কালচার অনুযায়ী ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত। আপনি হয়তো প্রশ্ন তুলবেন যে এখানে তো আর ইসলাম না, এখানে অন্য ধর্মের বা অন্য রাষ্ট্রের নিয়মে তাদের সবকিছু চলে। ইয়েস, তাদের নিয়মে চলে, কিন্তু এখানে ন্যায় এবং ইনসাফ যেটা আমরা বলতেছি এটা আছে। মানে কেউ যদি দোষ করে তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, শাস্তি পেতে হবে। কেউ যদি খারাপ কাজ করে সেটার প্রায়শ্চিত্ত হতে হবে। কোনো মানুষকে আপনি অযথা কষ্ট দিতে পারবেন না, নিয়মের ভিতরে আপনার জীবনযাপন করতে হবে, চলতে হবে। সো ন্যায় ইনসাফ হচ্ছে এই জিনিসগুলা। এগুলো আপনি যে ধর্মের হন, যে জায়গার হন, যেভাবে যে যাই বিশ্বাস করুন, ন্যায় ইনসাফ হচ্ছে আপনার প্রত্যেকটা নাগরিকের অধিকার নিয়ে আসার জন্য, যেটা আমাদের সমাজে মানুষ মানে খারাপ মানুষ যারা, তারা টাকার রাজত্ব করে নিয়েছে এবং এই টাকার রাজত্বের কারণে তারা মানুষকে কিনতে পারে সাময়িক সময়ের জন্য, বিভিন্ন সময়। এই যে নির্বাচন, এই নির্বাচনেও যে টাকার খেলা হয় নাই, সব দলেরই কম বেশ টাকার খেলা হয়েছে, ঠিক আছে? কোনো দল কম করেছে, কোনো দল বেশি করেছে, এবং পাওয়ার পলিটিক্স হয়েছে বিভিন্ন নির্বাচনের যে দখলদারিত্বের সিস্টেম, সেন্টারগুলার দখল করা, এলাকার যে মানুষগুলো আছে বা দলীয় কর্মী আছে তাদেরকে তাদের অপব্যবহার করার মাধ্যমে তাদের আসলে পাওয়ার পলিটিক্স এমন একটা জিনিস যে আপনি ভালো মানুষ থাকলেও আপনি এই ফাঁদে পড়ে আপনি আপনার যে পছন্দের মানুষ আছে তাকে বিজয়ী করার জন্য আপনার অজান্তেই আপনি খারাপ কাজ করে ফেলবেন। এবং এটা এই নির্বাচনে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা হয়েছে, এটা ঘটেছে, এবং এগুলো রেকর্ডেড। এটা আমরা একটা দুইটা ভিডিও বা একটা দুইটা ক্লিপে দেখি নাই, অনেকগুলো ভিডিওতে আসছে যে জোরপূর্বক এজেন্টদের বাইরে বের করে দেওয়া হয়েছে, সব কিছু হয়েছে। এখন এত নিখুঁত খারাপ কাজ করার পরেও নির্বাচনে আমরা কেন মানে প্রতিবাদ করছি না, হয়তো আপনি হয়তো বলতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে মানে কোনো সংঘাতের কথা বলি না, আমি কোনোভাবে উৎসাহ দেই না। এটা আমি মনে করি না সমাজের জন্য বা দেশের জন্য ভালো জিনিস। তবে অবশ্যই আমি এটা বলবো যে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন এবং বিরোধী 11 দলীয় যে দল এখন বিরোধে আছে, তাদের এই বিরোধী অবস্থা থাকার অবস্থায়ও তারা রাষ্ট্রের মেকানিজম ব্যবহার করে এটা সঠিক তদন্ত করা উচিত, এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এতটুকু আমি বলবো না রাস্তায় নামার জন্য, আমি বলবো না কোনো ধরনের উশৃঙ্খলা তৈরি করার জন্য। এটা হচ্ছে আমার ব্যক্তিগত। এইভাবেই একটা সুন্দর সমাজ গড়ার দিকে যেতে হবে, কারণ আপনি উশৃঙ্খলতা কোনো সময় একটা রাষ্ট্রের জন্য কাম্য না। শৃঙ্খলার মধ্য দিয়েই হচ্ছে যারা অপতৎপরতা এবং খারাপ কাজে লিপ্ত থাকে, খারাপ ভাবে অন্যের হক নষ্ট করে, তাদেরকে মোকাবেলা করতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর এটাই তো বললাম, জালিমের বিরুদ্ধে জুলুম চালিয়ে যেতে হবে। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি তীব্র নিন্দা আমি নির্বাচনের আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি, যে পরিমাণ মানুষ ঋণখেলাপি মানুষকে বিএনপি আসলে তাদের বিভিন্ন জায়গায় প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছিল এবং অনেকে বিজয় লাভ করছে তাদের পাওয়ার পলিটিক্সের কারণে, তাদের এলাকার দলীয় যে ক্ষমতা আছে এটা ব্যবহার করার কারণে এটা ঘটছে। সো আমি এটার তীব্র নিন্দা জানাই এখনো। কারণ আপনি যখন হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংক থেকে নিয়ে যাচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে তার নিজের ব্যবসা বাণিজ্য বড় করার জন্য ব্যবহার করেছে, কিন্তু ব্যাংকে কোনো টাকা নাই, সাধারণ মানুষ ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছে না। কিন্তু আপনি দলের প্রধান হয়ে যখন আপনি উত্তর দিবেন সাংবাদিককে আপনি উত্তর দিবেন যে এটা হচ্ছে বিরোধী দল বা সরকার যখন অন্য দল ছিল তখন এটা আমাদের উপর জুলুম হয়েছিল, আমাদের ব্যবসা হয় নাই, বাণিজ্য হয় নাই। আমার কাছে মনে হয় না আপনারা কেউ এই ধরনের উত্তর আশা করেন
বা এইটার সাথে যায় যে আমি 45 জন ঋণ খেলাপি আমি দিয়ে দিলাম, প্রায় টোটাল আসনের মধ্যে 60% মতো মানুষ হচ্ছে ঋণগ্রস্ত, তাদের প্রার্থী যারা ছিল, আর 45 জন ছিল ঋণ খেলাপি। এই ঋণ খেলাপিরা যারা হচ্ছে ব্যাংকের কমিটমেন্ট ছিল যে টাইমে টাকা রিটার্ন দেওয়ার কথা দিতে পারে নাই, তাদের বিরুদ্ধে ব্যাংক বাধ্য হয়ে আইনানুগ ব্যবস্থা নিয়েছে, তারা হচ্ছে ঋণ খেলাপি। সো এটা যে একটা দেশের জন্য কত বড় ভয়ঙ্কর অর্থনীতির জন্য, এটা হচ্ছে যারা ইকোনমিক্স নিয়ে পড়ালেখা করেন, বুঝেন আরো ডিটেল, তারা হয়তো বুঝতে পারবেন। সাধারণ মানুষের এটা বোঝার কথা না। সো এই জায়গায় তারা বিগ গেম খেলছে, এই ঋণ খেলাপিদের নিয়ে আসে বুটের মাঠে এই টাকার খেলা খেলে তারা বিজয় লাভ করেছেন। কিন্তু কিছু করা মানে বলারও নাই, করারও নাই। আমাদের প্রতিবাদ ছাড়া, আমাদের শৃঙ্খল প্রতিবাদ ছাড়া, আমাদের শৃঙ্খলার ভিতরে প্রতিবাদ ছাড়া আসলে আমাদের আর কিছুই করার নাই। আমাদের মানুষকে সচেতন করতে হবে, কথা বলতে হবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, অপতৎপরতার বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে এই কথাগুলো বলে যেতে হবে। এই কথাগুলো বলার কারণে শহীদ হয়েছেন আমাদের উসমান হাদি, এবং আরও অনেক মানুষ শহীদ হবেন, এবং এটা 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 বাস্তব। কিন্তু শহীদ উসমান হাদি যেটা করে গেছেন এই ঢাকা ৮ আসনে নির্বাচনে দাঁড়ানোর পরে, এবং তার উপর যে পরিমাণ অত্যাচার, নিপীড়ন এবং সরাসরি গুলি করে তাকে খুন করা হয়েছে দিনের আধারের মধ্যে, এটা অনেক মানুষ আরও হয়তো ভুগবেন। আমি শঙ্কায় আছি আমাদের পাটোয়ারি বাইকে নিয়ে, যিনি উসমান হাদি মারা যাওয়ার পরে ঢাকা ৮ আসনে উসমান হাদির পরিবর্তে পাটোয়ারি দাঁড়িয়েছিলেন, কিন্তু পাওয়ার পলিটিক্সের কারণে এগেইন উনি জিততে পারেন নাই এখন পর্যন্ত আমি যতটুকু জানি। আজকে আমি এটা রেকর্ড করছি হচ্ছে নির্বাচনে হওয়ার পরের দিন। নির্বাচন হয়েছিল 12 ফেব্রুয়ারি এবং আজ বৃহস্পতিবার, এবং আজকে হচ্ছে শুক্রবার 13 তারিখ। আমি এই সময় ভিডিও রেকর্ড করছি। সো এই ছিল অবস্থা। আমি আর এই ভিডিও দীর্ঘ করব না, কথা আমি যতটুকু বললাম আমাদের সহযোদ্ধা ভাইদের, যারা আসলে সবসময় বিপ্লবী কথাবার্তা বলেন, দেশের জন্য কথা বলেন, দেশের মানুষের জন্য কথা বলেন, দেশের উন্নয়ন চান, দুর্নীতি, চাঁদাবাজ এবং দখলদারদের বিরুদ্ধে কথা বলা, এটা চলবে। সো কোনোভাবেই এটা থামবে না, এটা চলবে। আপনারা যেখানে আছেন, দেশে যেভাবে আছেন, ভালো থাকেন, নিজের আশপাশের মানুষের সাথে সুন্দর করে চলেন। কিন্তু অন্যায়ের প্রতিবাদ যেখানেই দেখবেন, অন্যায় প্রতিবাদ কৌশলগতভাবে আপনি প্রতিবাদ করুন, সংঘাত এড়িয়ে প্রতিবাদ করুন, দুর্নীতিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে, এটা হচ্ছে প্রতিজ্ঞা। এটা কোনো দলের এজেন্ডা না, এটা আমার বাংলাদেশের মানুষের এজেন্ডা হওয়া উচিত। যে অনেক হয়েছে, বাংলাদেশকে এখন দুর্নীতিমুক্ত করতে হবে, বাংলাদেশকে একটা ক্লিন রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে তুলে ধরতে হবে। ওকে, সো এটাই হচ্ছে ইচ্ছা। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি যেখানে থাকি এটা জায়গায় এত সুন্দর, এটা একটা ক্লিন পরিষ্কার দেশ, খুবই পরিচ্ছন্ন দেশ। মানুষ তার নিজের ময়লা, নিজের জিনিস সব জায়গা মতো রাখে, শৃঙ্খল হয়ে চলাফেরা করে, মানে সুনাগরিক যেটা বোঝে। তো আমি বলবো, আমরা যারা আসলে সচেতন নাগরিক, তারা প্রথম উদ্যোগ হওয়া উচিত যে আমার দ্বারা যাতে কোনো মানুষের ক্ষতি না হয়, কাজ না হয়। বিজয়ী তারাই যারা তাদের নিজেকে শৃঙ্খলার ভিতরে রাখতে পারে, তাদের আশপাশের মানুষদের সুন্দর পরিবেশ দিতে পারে, সুন্দর রাজনীতির পরিবেশ শেখাতে পারে, সুন্দর একটা সমাজ গড়তে পারে। আপনি আপনার গ্রামটাকেই সুন্দর করুন, আপনি আপনার গ্রামটাকেই যদি সুন্দর করতে পারেন, এটা গ্রামটা হবে বাংলাদেশের একটা অংশ। এটা হয়তো একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। সো আমার ইচ্ছা আছে আমাদের নিজের
যে গ্রাম আছে বা এলাকা আছে ওইখানে ওয়েলফেয়ার পলিটিক্স করা, ওইখানে যাতে মানুষ রাজনীতির যে আসলে সৌন্দর্য যেটা আছে, রাজনীতির যে ভালো দিকগুলো আছে এগুলো যাতে মানুষ বুঝতে পারে, এটা যাতে মানুষ সুযোগ সুবিধাগুলো পায়, এইটা আমার প্রচেষ্টা থাকবে। আমি আমার জায়গা থেকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, এলাকার একজন ছেলে হিসাবে, সন্তান হিসাবে চেষ্টা করে যাব। কারণ ব্যক্তিগতভাবে আমার চাওয়া পাওয়ার জায়গা অনেক সীমিত। আমি এখন আমার জীবনে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সো এই জায়গায় আমি মনে করি এখন আমার গ্রাম, আমার এলাকার মানুষের আমার জায়গা থেকে যতটুকু দায়িত্ব আছে, যতটুকু আমি আমার জীবনকে শিখতে পেরেছি এইখান থেকে দেওয়ার আছে, সো এটা আমি দিব ইনশাআল্লাহ আপনাদের। আর আমার আশপাশের ভাই বন্ধু বান্ধব সবাইকে বলবো মন খারাপ করবেন না। যারা 11 দলের পক্ষে কর্মী ছিলেন, সমর্থক ছিলেন, আপনাদের এটা বৃথা যাবে না। আপনাদের সৎ উদ্দেশ্য যদি থাকে, আপনারা বিরোধী দলে থাকা অবস্থায় আপনারা পলিটিক্স করে আপনারা ভালো কিছু করতে পারবেন দেশের জন্য। সো এটা করে যান, তবে কোনো ধরনের ঝামেলা বা উস্কানিতে পা না দিয়ে এগুলোতে জড়ায়েন না। এটা দেশের জন্য ভালো না, আপনার নিজের জন্য ভালো না। ঠিক আছে, আপনার আশপাশের মানুষের সাথে সুন্দর করে ব্যবহার করুন, ভালো চলুন। আর যারা বিজয়ী হয়েছেন আপনাদের সংযত হতে হবে, আপনাদের আরও সংযমের সাথে কথা বলতে হবে, সংযমের সাথে চলতে হবে। আপনারা যারা বিজয়ী হয়েছেন এবং কিভাবে হয়েছেন এটা আপনারাই ভালো করে জানেন। সো আমি আমার একদম গ্রাম থেকে শুরু করে সম্পূর্ণ বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা যারা বিজয়ী হয়েছেন প্রত্যেকটা জায়গায়, আমি বলে দিলাম, আপনারাই আপনাদের বুকের মাঝে হাত দিয়ে বলুন আপনারা কিভাবে বিজয়ী হয়েছেন। আপনারা আপনাদের বিজয়ে যদি মন থেকে প্রত্যেকেই ধারণ করেন যে আপনারা সৎভাবে এই বিজয়ের ছিনিয়ে নিয়ে আসছেন, আপনাদের প্রতি আমার স্যালুট। কিন্তু যারা অসৎ কাজ করেছেন তাদের মানসিকভাবে আপনারা চিন্তা করা উচিত যে এটা আপনারা কত বড় খারাপ কাজ করেছেন, এবং এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে এইটা হচ্ছে প্রত্যেকটা ভোটার যারা ভোট দিয়েছে তাদের ভোটের হক নষ্ট করেছেন আপনারা। সো আপনারা যারা ভোটের হক নষ্ট করেছেন এটার জন্য আপনারা সমাজের কাছে দায়ী, বাংলাদেশের মানুষের কাছে দায়ী, আর কিচ্ছু বলার নাই। এবং আমরা এই এক আল্লাহর প্রতি বিশ্বাস করি, রাসূলের আদর্শের প্রতি আমাদের বিশ্বাস আছে, এবং এই বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।